আমাদের মায়েরা বোনেরা আমাদের গ্রামে গঞ্জে শাড়ি পরেন, তারা ঢেঁকিতে ধান বানতেন, তারা সকালবেলা মাটির চুলায় উনুনে বসে আমাদের জন্য খাবার বসাতেন। এই সব অস্তিত্ব এবং চরিত্রের আচরণই হচ্ছে আমাদের এই বাঙালির পরিচয়। কেন আমাদেরকে এই পরিচয়টা ধারণ করতে হয়? কেন আমাদেরকে এটাকে ধারণ করতে হয়? আপনি দেখবেন যেই ফ্যামিলি অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে, নিউ ইয়র্কে বা আরও দূরে কানাডায় চলে গিয়েছে, পৃথিবীর বহু প্রান্তে বাংলার মানুষ বাঙালিরা ছড়িয়ে পড়েছে, কিন্তু জীবনে 5 বছর 3 বছর পরে হলো সে গ্রামে আসে, দাদার কবরের সামনে দাঁড়ায়, সেখানে গিয়ে তাকে গ্রামে পুকুরের পাড়ে বসে তাকে মাছ ধরানো শেখায়, বাবা তাকে গল্প শোনায়, ছোটবেলায় আমরা এইভাবে খেতের আইলে ধানের জমির পাশ দিয়ে হেঁটেছি। এই যে তার অস্তিত্বের নিশানা তাকে দেয়, এই নিশানা আমরা যাতে ভুলে না যাই তারই একটা উপলক্ষ হচ্ছে এই বাংলা নববর্ষ। অনেকে সমালোচনা করেন যে একটা দিন বাঙালি সাজার দরকার কি? একটা দিন বাঙালি সাজার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের অস্তিত্বকে জানান দেই যে আমার সব পরিচয়ের মধ্যেও আমাদের এই বাঙালি চরিত্র, এই বাংলার আবহমান কালের আমাদের যে সংস্কৃতি, সেটাকে আমরা পহেলা বৈশাখে ধারণ করি এবং পহেলা বৈশাখে আমরা আমাদের সন্তানদেরকেও সেটা শেখাই। অনেক সমালোচনা হয় যে একটা দিনের জন্য কেন আমি লুঙ্গি পরব। অনেক সমালোচনা হয় যে দেখতে পাচ্ছেন কারো হাতে মাছের চাই, কারো হাতে কুলা, কারো হাতে পাখা, কারো হাতে গ্রামীণ কলসি মাথাল, কারো হাতে একতারা। আমরা আমাদের অস্তিত্বকে জানান দিচ্ছি, আমরা মুসলমান, বাঙালি মুসলমান, আমরা হিন্দু, বাঙালি হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা বাঙালি বৌদ্ধ খ্রিস্টান, সবাই মিলে আবার আমরা বাংলাদেশি। এই যে তিনটা পরিচয়, একটা আমার জাতিসত্তার পরিচয়, একটা আমার পবিত্র ধর্মের পরিচয়, একটা আমার এই বাংলার ভূখণ্ডের বাংলাদেশের জাতিসত্তার পরিচয়। আমরা বারবার বিভিন্ন উৎসবে আমরা এই পরিচয়গুলোকে আমরা লালন করি, আমরা পালন করি। সেজন্য দেখবেন যখন ঈদ আসে তখন আমরা সবাই একাকার হয়ে ঈদ উদযাপন করি, এটা আমাদের ধর্মীয় অস্তিত্বকে আমরা জানান দেই। যখন রমজান আসে তখন আমরা সেই মাসকে উদযাপন করি। যখন দুর্গাপূজা আসে তখন আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমাদের ধর্মীয় সম্প্রীতির জায়গায় তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আবার আমাদের ঈদের সময় আমাদের হিন্দু ভাইয়েরাও আমাদেরকে শুভেচ্ছা জানান। ওই উৎসবগুলো আমাদের যার যার ধর্মের আলোকে আমরা পালন করি। অন্য ধর্মের লোকেরা সেটাকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, তাদের ধর্মীয় দায়িত্ব পালনের জন্য আমরা সুযোগ সুবিধা করে দেই। কিন্তু কিছু কিছু উৎসব আছে যেখানে আমরা সবাই একাকার হয়ে যাই। আমাদের 26শে মার্চ, আমাদের 21শে ফেব্রুয়ারি, আমাদের 16ই ডিসেম্বর, আমাদের শুভ বাংলা নববর্ষ, এগুলো হচ্ছে আমাদের জাতিসত্তার একাকার হয়ে একত্র হওয়ার একটা উৎসব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের এই অস্তিত্বে আঘাত করার জন্য মাঝে মাঝে বিতর্ক সৃষ্টি করে। সেই বিতর্কগুলো কি? কখনো কখনো এখানে অতিরঞ্জনের থাবা পড়ে। দেখবেন বাঙালি সংস্কৃতি বলে অত্যাধুনিক অনেক সংস্কৃতির এখানে আবির্ভাব ঘটে। কালকে আমি দেখেছি বহু জায়গায় ব্যান্ড সঙ্গীত বাজছে। ব্যান্ড সঙ্গীত তো আমরা 30 বছর, 40 বছর বা 50 বছর আগে গ্রামে কোথাও আমরা শুনিনি। শুনেছেন আপনারা? শুনেন নাই। তাহলে বাংলা নববর্ষের অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত এনে এটা একটা অন্য সংস্কৃতিকে এখানে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। আমাদের এই যে সাংস্কৃতিক থাবা, এখানের মধ্যে একটা রাজনীতি আছে, এখানের মধ্যে একটা ব্যবসা আছে। আমরা একটা বিষয়ে সবসময় সমালোচনা শুনি, আপনারা দেখবেন যে বাঙালি সংস্কৃতি নাকি সকালবেলা পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাওয়া।
আমরা ইলিশ মাছ খাই, কোনো সন্দেহ নাই, কিন্তু এমন একটা সময় বৈশাখ, যে সময় ইলিশ মাছ পাওয়া যায় না, যে সময় ইলিশ মাছ সবচেয়ে কি দামি পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছ হচ্ছে এই সময়টাতে অনেক দাম। অর্থাৎ এই সময়ে ইলিশ মাছ দিয়ে উৎসব করা মানে হচ্ছে ব্যবসায়ীদের পকেট ভারী করা। এটা একটা ব্যবসায়িক ষড়যন্ত্র। আপনি দেখবেন শুধু বৈশাখে ইলিশ মাছ খাওয়ার জন্য ফ্রিজগুলোতে 2 মাস 5 মাস 6 মাস আগ থেকে ইলিশ মাছ জমিয়ে রাখে। কি বলেন, রাখে না? তো এই যে ফ্রোজেন ইলিশ মাছ খাওয়া এবং একটা পিস ইলিশ মাছের দাম 700 টাকা 800 টাকা, এটা কি বাঙালি সংস্কৃতি হতে পারে? হতে পারে না। সুতরাং এই ধরনের অনেকগুলো চাপিয়ে দেয়া সংস্কৃতি আমাদের মধ্যে চালু করা হয়েছে, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে ধর্মীয় বিতর্ক, যে এইটা জায়েজ নাই, ওইটা না জায়েজ, এটা আমাদের সংস্কৃতি না। এক একজন এক একভাবে সংস্কৃতি চাপিয়ে দিতে চায়।